স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ধীরগতি, ব্যাংক খাতের অস্থিরতা, সেই সাথে আছে বৈশ্বিক নানান চ্যালেঞ্জ, সব মিলিয়ে ভয়াবহ চাপের মুখে দেশের অর্থনীতি। এমন সব কঠিন বাস্তবতার মধ্যে আসছে জুনে ঘোষণা হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। অর্থনীতির এই সংকটময় মুহূর্তে বাজেট কতটা বাস্তবসম্মত ও জনবান্ধব হবে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতি খুব চাপে আছে, নানান ধরনের সংকট আছে। এই মুহূর্তে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে অর্থনীতি এখন, এই নতুন সরকারের 3 মাস বেশি সময় পার হয়ে গেছে, এই মুহূর্তে আসলে অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? খুব ভালো না, কারণ সরকার যখন দায়িত্ব নিলেন অর্থনীতি এমনি আপনি বলেছেন যে চাপের ভিতরে ছিল, তার সাথে নতুন করে যুক্ত হয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং সেইটার থেকে যে অস্থিরতা এসছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানির দাম, দ্রব্যমূল্যের দাম বিশ্ব পর্যায়ে যেরকম বেড়েছে, তাতে আমাদের জন্য এটা সবসময় খুব চাপের হয়। কারণ আমরা জ্বালানির প্রায় পুরোটাই তো আমরা বাইরের উপরে নির্ভরশীল এখন। আগে তেল তো অবশ্যই, এখন তো গ্যাসও আনছি আমরা, তো ওইটা একটা বড় বিষয়। আর মেজর হলো যে আপনি যখনই তেল এবং গ্যাসের দাম বাড়ে, আপনার সব কিছুর দামই বাড়ে, ফলে সরকারের জন্য খুব কঠিন পরিস্থিতি। মূল্যস্ফীতির চাপ আছে, ব্যাংকের পরিস্থিতি মানে আগের এই ভঙ্গুর অবস্থা থেকে তো সরাসরি ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নাই। তৃতীয় আছে হলো, তার সাথে যুক্ত হয়েছে হলো বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থান পরিস্থিতি, এইটাও খুবই চাপের ভিতরে আছে। ইনফ্যাক্ট মানে এই সরকার আসার পরে আমরা যেটা দেখলাম যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট, ব্যক্তি খাতে আমরা ঋণের প্রবাহ এখন সম্ভবত ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে এসে 5%-এর নিচে। সুতরাং সার্বিকভাবে একদিকে হলো স্থিতিশীলতার জায়গাগুলোকে চিহ্নিত করা, দ্বিতীয়ত হলো যে আমাদের অর্থনীতির মোড় ঘুরিয়ে কর্মসংস্থান, মানুষের জীবন মানের একটা চ্যালেঞ্জ। এর সাথে আবার যুক্ত আছে হলো সরকারের জন্য যে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি আছেন, ওনারা খুবই ইতিবাচকভাবে চাচ্ছেন যে সেই প্রতিশ্রুতিগুলো যে প্রথম থেকেই বাস্তবায়নের জন্য যে ওনারা সচেষ্ট আছেন, এটা যে ফোকাস আছেন, এটা রাজনৈতিকভাবে ওনারা চাচ্ছেন। তো একদিকে আমরা এটা যখন আমরা আলোচনা করেছি নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে, আমরা যে বাজেট আলোচনা করেছি, সেখানে আমি বলেছিলাম যে দুটো বিষয়ের ভিতরে ওনাদের এখন মানে ব্যালেন্স করতে হচ্ছে। একটা হলো ইকোনমিক যেই সার্কামস্টান্সেস, অর্থাৎ অর্থনৈতিক বাস্তবতা, আর একটা হলো যে মানে রাজনৈতিক চাহিদা। তো এই দুটোর ভেতরে তাদেরকে সমন্বয় করে আগাতে হচ্ছে। এমন একটা আপনি নিজেও বললেন যে খুবই 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 কঠিন অবস্থায় আমাদের দেশের অর্থনীতি, এমন চ্যালেঞ্জ নিয়েই কিন্তু বাজেট ঘোষণা হবে জুনে। এবারের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি দেখছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো যেটা বললাম যে বাজেট তো একটা বড়, মানে আমরা যেটাকে বলি নীতি কাঠামো, যেটা দিয়ে সরকার অর্থনীতি এবং তার রাজনৈতিক যে বিভিন্ন প্রতিশ্রুতি বা দৃষ্টিভঙ্গি দর্শনকে বাস্তবায়ন করতে চান। তো একটা বড় জায়গা হলো যে অর্থনীতির এই যে মেরামতের কাজটা, এটাকে আনতে হবে, এটা বাজেট একটা গুরুত্বপূর্ণ জায়গা। মুশকিলটা হলো যে সরকারের আর্থিক সক্ষমতা খুবই কম আছে ওই সবগুলোকে ঠেকানোর জন্য। মূল্যস্ফীতি যদি উনি ঠেকাতে চান, যে উনি আরও ভর্তুকি দিবেন, তাও ওনার অসুবিধা হচ্ছে, কারণ ওনার আর্থিক সক্ষমতা নাই। আমি জাস্ট মনে করিয়ে দিই যে কতখানি কম আছে আর্থিক সক্ষমতা। সেটা হলো যে গত অর্থ বছর যেটা 24-25 শেষ হলো, ওইটা আমাদের চলতি ব্যয় সরকার রাজস্ব আদায় দিয়ে পূরণ করতে পারে নাই। প্রায় আপনার মানে 40,000 কোটি টাকার মতন ওনার শর্টফল ছিল। তো অনেক টাকা, 40,000 কোটি টাকা কত টাকা আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে আগামী বছর ফ্যামিলি কার্ডের জন্য ওনারা বাজেট বরাদ্দ রাখছেন 14,500 কোটি টাকা। তো আপনি মানে জাস্ট পার্থক্যটা বলি আর কি, যে কতখানি বড়। তারপর তো অন্যান্য উন্নয়ন ব্যয়, ওই আপনার বিভিন্ন ঋণের ব্যয়, এগুলো তো আছে। এই অর্থ বছরের কাছাকাছি হবে যে মানে 1,00,000 কোটি টাকার মতো রাজস্ব আদায়ের আমার ধারণা যে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকবে। যদি তাই হয়, তাহলে আগামী অর্থ বছরে একটা বিরাট কিন্তু দেখেন যে রাজস্ব আদায়ে বরাবরই আমরা পিছিয়ে থাকছি, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি বলেন বা বাজেটে বলেন, সব জায়গায় কিন্তু দেখছি যে খরচ বাড়ছে, খরচ বাড়ছে, কিন্তু আয়ের কোনো নতুন করে নাই। এখন ওনাদের জন্য যেটা আছে, আমরা বলেছি যে যদি আপনার আয় না হয়, তা মানে রাজস্ব সংগ্রহ না হয়, তাহলে আপনার কি কি হবে। ওনার একটা আছে চাপ আছে হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিছু হলেও বেতন বাড়ানো।
দ্বিতীয় আছে ওনাদের ভর্তুকির চাপটা বেড়েছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে জিনিসপত্রের দাম বেড়েছে, ওইটার তো চাপটা আসবে। আমরা তেল বলি, গ্যাস বলি, জ্বালানি বলি, সার বলি, এগুলো আছে। তৃতীয় যেটা আছে ওনাদের কাছে সেটা হলো যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছেন কিছু মাত্রায়, তো ওনারা এটা প্রথম বছর ওনারা বাস্তবায়ন করতে চাবেন, সেই পরিকল্পনা ওনাদের আছে। তারপরে গিয়ে হলো উন্নয়ন প্রকল্প। সুতরাং এর ভেতরেই তো ওনাকে ব্যালেন্স করতে হবে। সো আমরা যেটা মনে হচ্ছে বাজেট দেখে, যে যদি ওনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে রাজস্ব অর্জন না হয়, যেটাতে প্রায় ধরেন 42% মতন মনে হয় প্রবৃদ্ধি দরকার হবে আমার হিসাব অনুযায়ী এই বছর শেষে। সম্ভব, এটা আমি পরে আসি, কিন্তু ওনাদের কাটছাট করতে হলে তখন গিয়ে বড় আমার ধারণা কাটছাট হবে যে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে। এখন সম্ভাবনা আছে কিনা, যদি আমাকে বলেন যে এই অর্থনীতিতে সম্ভাবনা আছে কিনা, আছে। ঐতিহাসিকভাবে আমরা পেরেছি কিনা, না। গত 25 বছরের আমি হিসাব দেখিয়েছি, ওখানে আমি বলেছি যে স্বাভাবিকভাবে যদি হয় এটা 14-15% আগামী বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তাহলে প্রায় 1,30,40,000 কোটি টাকার মতো একটা ঘাটতি হবে, তাহলে ওই অনুযায়ী কাটছাট হবে। আর ঐতিহাসিকভাবে সবচাইতে বেশি আমরা প্রবৃদ্ধি নিয়ে করেছিলাম হলো 27% 2012 অর্থ বছরে, তো সেইটা হলেও 70,000 কোটি টাকা। সুতরাং যদি অর্জন করা যায় তাহলে বড় জায়গাটা আমি যেটা বলেছি, 3টি লক্ষ্যের কথা আমি বলেছি। একটা হলো যে ওনাদেরকে অবশ্যই কর ফাঁকি রোধ করতে হবে। নিঃসন্দেহে IMF এর চাপ আছে এবং অন্যান্য মিলিয়ে ওনাদেরকে করের যে বিভিন্ন ধরনের ছাড় আছে এটা কমিয়ে আনতে হবে। কিন্তু এখানে আবার উল্টো দিকের চাপটা আছে হলো যে বিভিন্ন প্রাইভেট সেক্টর তাদের বিনিয়োগের জন্য ছাড় চাবেন, সুতরাং সেই জায়গাটা ব্যালেন্স করা আছে। কিন্তু তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো যে তাদের নতুন নতুন উৎসর কথা ওনারা বলছেন, সেইগুলোকে ভালোভাবে ব্যবহার করা। আর সার্বিকভাবে এটাকে ডেলিভার করতে হলে ওনাদের সংস্কারের জায়গাটা লাগবে। এটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও সংস্কারের ব্যাপার আছে, একটা তো আইন করে দুভাগ করা কথা যেটা বলা হয়েছে, আদায় এবং নীতিকে আলাদা করা, এগুলো আছে। বাট তার সাথেও আমরা যেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে কর ফাঁকি রোধ করার চেষ্টা এবং অন্যান্য যে বিভিন্ন সুশাসনের বিষয়গুলোকে সামনে আনা, সেই সংস্কারের কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সরকার 3টি জিনিস আগামী মানে বাজেটের মাধ্যমে অর্থনীতির ভিতর দিয়ে পুনরুদ্ধার করতে চাবেন, এটা আমি মনে করি। এক হলো মূল্যস্ফীতি কমাতে চাবেন, এইটা ওনাদের একটা বড় বিষয়। 2 হলো নিঃসন্দেহে তারা অর্থনীতির যেই অস্থিরতা আছে এটাকে কমাতে চাবেন, এর ভিতরে ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে একটা স্থিতিশীলতা আনতে চাবেন। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা হলো ব্যক্তি খাতের বিনিয়োগে একটা ইতিবাচক। যেই ধরনের অস্থিরতা চলছে, এটা কি বাজেটে কোনো প্রভাব ফেলবে আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রভাব তো পড়বেই। আমার ধারণা যে ওনারা যেইটুক আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমেই আমরা যেটুক শুনতে পেলাম যে কিছু অর্থ তো দরকার হবে। আপনি ধরেন 5টা ব্যাংকের বাইরে যে আর্থিক প্রতিষ্ঠান যদি অবসায়ন করা হয় 5,000 কোটি টাকার মতো লাগবে। আপনার নিঃসন্দেহে নতুন যে অন্তত 5টি ব্যাংকে যে একসাথে করছেন ওনারা, ওইটার জন্য আপনার পুঁজির সরবরাহ দরকার হবে। তো প্রাথমিকভাবে বোধহয় আমি যতটুকু জানি ওনারা 12,000 কোটি টাকা করের অর্থ পুঁজি সরবরাহের কথা ভাবছেন। এর বাইরে যেটা তারল্যের সাপোর্ট, ওইটা হয়তো বাংলাদেশ ব্যাংকের থেকে ওনাদের দরকার হবে, কিন্তু এটা তো দরকার হবে। তো সেই সুতরাং চাপটা কিন্তু আছে বাজেটে, একেবারে নাই তা না। ওইটা কতখানি করতে পারবেন, এগেইন আমি বললাম যে ওনাদের সম্পদের কিন্তু সমস্যা আছে, সুতরাং এটাকে করতে পারবেন। আগামী বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে, যেটা এখন সবচেয়ে বেশি জরুরি আসলে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বাজেটে কি ধরনের প্রণোদনা থাকা উচিত বলে আপনি মনে করছেন? বাজেট মোটামুটি এখন তৈরি হয়ে গেছে। এখন মেজর ইস্যু হলো, আমি যেটা বুঝি যে বিভিন্ন ধরনের করের অ্যাডজাস্টমেন্ট হবে, এটার অন্য জায়গাও আছে। এটা তো একমাত্র লক্ষ্য হয় না, বিভিন্ন আমরা বলি কম্পিটিং ডিমান্ডস আছে, মানে একটা আর একটার সাথে কম্পিট করছে এবং কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকভাবেও করবে। একদিকে ওনাদেরকে বিনিয়োগের পরিবেশের যে একটা বিষয় থাকে, হ্যাঁ, আমরা যেটা ট্যাক্স এক্সাম্পশন বলি, কর ছাড় কিছু কমাতে হবে, আবার প্রাইভেট সেক্টরকে ওনারা প্রণোদনা দিতে চাবেন। আমার পরামর্শ হলো প্রাইভেট সেক্টরকে ওনাদের যেটা বলা উচিত যে কর ওনারা দেন নর্মালি হলো যে প্রফিট হলে, এবং সেই জায়গাটাতে কর ছাড়ের চাইতে এখন অনেক বেশি আমি মনে করি যে প্রাইভেট সেক্টরের জন্য ওনাদের যেটা আনা উচিত সেটা হলো যে আমার জ্বালানি এবং গ্যাসের নিরাপত্তা দেওয়া। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। তৌফিকুল ইসলাম, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে
এবং আওতাও বাড়ছে। আমি নিজেই একটা প্রতিবেদন করেছিলাম, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি যারা আসলে উপকারভোগী সুবিধা পাওয়ার যোগ্য তাদের মধ্যে ম্যাক্সিমামই আসলে কোনো ধরনের কোনো সামাজিক সুরক্ষার আওতায় নেই। তো এই যে বরাদ্দ এবং আওতা বাড়ছে, কিন্তু এই তাদের জীবনমান কেন পরিবর্তন হচ্ছে না? আসল সুবিধাভোগী যারা, তারা কেন সুবিধাগুলো পাচ্ছে না? আমার ধারণা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানে সামাজিক নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। ওনাদের তো একটা হলো যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলি আমরা, যে বিশেষ নতুন করে প্রোগ্রাম যেটা করেছেন ফ্যামিলি কার্ড। এখানে ভাতাটাও নর্মাল যে প্রোগ্রামগুলো আমাদের অ্যাভারেজ আছে তার তুলনায় বেশি সেটা দিয়ে এসছেন, নারীকে টার্গেট করেছেন এবং ধারণা করছি আমরা যে এইটা হয়তো অনেকগুলো প্রোগ্রামকে ভবিষ্যতে রিপ্লেস করবে। সো এটার সিলেকশন পদ্ধতি এইটাতে ওনারা কাজ করেছেন, গাইডলাইনটা বেশ ভালো। যেটা আছে সেটা হলো যে আর্থিক সক্ষমতা কম আছে। এখানে দুই ধরনের, আমরা যখন সামাজিক নিরাপত্তা আলোচনা করি তখন দুই ধরনের বিষয়কে আমরা দেখি। একটা হলো যে যারা এলিজেবল বা পাওয়ার কথা তারা পাচ্ছেন না, তো এটাকে আমরা বলি এক্সক্লুশন এরর। তো এটা অনেক সময় আওতা বড় করা যায় না, এনাফ সরকার আর্থিক সক্ষমতা থাকে না, ওইটা হতে পারে। দ্বিতীয় যেটা আছে আমরা বলি ইনক্লুশন এরর, তার মানে হলো যে যারা পাওয়ার কথা না কিন্তু তারা পেয়ে যাচ্ছেন। তো সেইটার ক্ষেত্রে আপনার বড় সমস্যা ওই জায়গাটাতে আছে যে আপনি কিভাবে আপনার উপকারভোগী যারা আছেন তার বা অংশগ্রহণকারী আছেন তাদেরকে কিভাবে আপনি নির্বাচন করছেন। তো এই নির্বাচন পদ্ধতিগুলোই একটা উন্নত করা দরকার। আর সেইটার ক্ষেত্রে ফ্যামিলি কার্ডে ওনারা যে পদ্ধতিটা বলেছেন তাতে মোটামুটি কিন্তু আসলে আপনার বাড়ি বাড়ি গিয়ে আসলে সেন্সাসের মতন করে একেবারে জনশুমারির মতন করে জিজ্ঞেস করা উচিত এবং একটা স্কোরিং সিস্টেম করেছেন বেসড অন আপনার আর্থিক ক্ষমতা, সেইটা অনুযায়ী ওনারা এইটাকে দিবেন। তো কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে সময়টা এত কম, এটা হয়তো বাস্তবায়নের জন্য এটা মানে ঠিক মতো এটা করা যায়নি। অনেকেই আছেন যাদের হয়তো বাড়িতে যায় নাই, স্কোরিং সিস্টেমগুলো কি এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। সুতরাং পলিটিক্যাল উইলটা আছে কিন্তু এক্সিকিউশনে গিয়ে হয়তো কিছু দুর্বলতা থেকে যাচ্ছে, যেটাকে ইমপ্রুভ করা দরকার। আর একটা হলো এটাকে এক্সপ্যান্ড করতে হলে আপনাকে অবশ্যই কতগুলো যেই মানে কাজ আছে সেটার মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। সুতরাং আগামী অর্থ বছরে এইটা বাড়ানোর কথা ওনারা ভাবছেন। কিছু যেগুলো পুরনো প্রোগ্রাম আছে সেই পুরনো প্রোগ্রামের ভাতা কিছুটা বাড়াবেন, এইটা আছে। মূল্যস্ফীতির যে চাপ আছে সেই অনুযায়ী তো ভাতা বাড়ে নাই, সুতরাং প্রকৃত ক্ষমতা আর্থিক ক্ষমতা যেটা সাহায্য করার জন্য এই ভাতার মাধ্যমে সেটা কমে যাচ্ছে। তৃতীয় হলো যে অনেকগুলো প্রোগ্রাম 100-র বেশি, 120, 130, সেটাকে বিভিন্নভাবে আপনি ডিফাইন করলে এটাকে কমিয়ে আনতে হবে। এই কৌশলটা ছিল 10 বছর ধরে, এটা বাস্তবায়ন করা যায় নাই, এই জায়গাটায় কাজ করতে হবে। ফাইনাল হলো যে অনেক জায়গায় ডুপ্লিকেশন আছে, এই ডুপ্লিকেশনের জন্য একটা বড় জায়গা হলো যে একটা তথ্য ভাণ্ডার তৈরি করা, যেই তথ্য ভাণ্ডারটা রেগুলার আপডেট করা যাবে। এবং আমাদের এনআইডি আছে, ফোন নাম্বারও এখন এনআইডি যে রেজিস্টার্ড, সরকার এখন চাচ্ছেন সবগুলো প্রকল্পের টাকা ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আমরা বলি সেইগুলোর মাধ্যমে আপনি দিয়ে দেওয়া। সুতরাং ওই জায়গাটাতেও একটা বড় কাজ করার জায়গা আছে। এবারও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার একটা সুযোগ মিলতে পারে এই বাজেটে। আসলে আপনি এটার বিষয়ে আসলে কি বলবেন? প্রতিবারই তো একটা সমালোচনা হয়, আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে। প্রথম যেটা হয়, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কারণ অর্থনৈতিকভাবে নৈতিকভাবে এটা সমর্থনযোগ্য না। আমরা মনে করি যে এটাতে সরকারদাতা যারা আছেন তাদেরকে এটা নিরুৎসাহিত করা হয়। এবং তৃতীয় হলো, আমি বরং বলি যে কর ফাঁকি রোধের ব্যবস্থা করেন এবং সেইটাকে আপনি বৈজ্ঞানিকভাবে ডিজিটাইজড সিস্টেমের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করেন সম্পদ আয়ের হিসাব। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে করের হার, সেইটা নিয়ে আমি যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি ওনারা ভাবছেন যে ওই 30% মতন সর্বোচ্চ কর হার রেখেই ওনারা এটাকে আনবেন, পেনাল্টিটা হয়তো নেবেন না। এখন হারের দিক থেকে আমরা পেনাল্টি থাকলে ভালো, যদি মনে করেন যে একটা স্বল্প সময়ের জন্য 1 বছর সময় দিলাম পেনাল্টি দিব না, কিন্তু যেটা সর্বোচ্চ প্রযোজ্য হার ওইটা দিয়ে আপনি বের হয়ে আসতে সুযোগ দিবেন, ফাইন। তৃতীয় বিষয়টা নিয়ে আমার সম্পূর্ণ আপত্তি আছে, সেটা হলো ইনডেমনিটি, অর্থাৎ আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন করবেন না। কেন বলছি? কারণ হলো যে কেউ যদি ধরেন আপনার বৈধ পথে আয় করে থাকেন কিন্তু করে দেখান নাই, উনি এটাকে করবেন, তার জরিমানা মাফ করতে চান, ঠিক আছে, এটা একটা বিষয়।
কিন্তু আপনি যখনই বলবেন যে আপনি যেভাবেই আয় করেন না কেন প্রশ্ন করব না, সেইটা গ্রহণযোগ্য হওয়ার কথা না। কারণ হলো যে আপনি একটা অন্য অপরাধ, সেটা দুর্নীতি হোক, ডাকাতি হোক, স্মাগলিং হোক, চোরাচালান হোক, ড্রাগ ব্যবসা হোক, অস্ত্র ব্যবসা হোক, আপনি সেইটাকে তদন্ত করতে গেলে একটা বড় বিষয়ই থাকে হলো, আমরা বলি ফলো দ্য মানি ট্রেইল। সে মানি ট্রেইলের তদন্তের ভিতর দিয়ে যখন যাবে তখন আপনি আর প্রশ্ন করতে পারবেন না। এইটা আমি মনে করি যে আইনগতভাবেও যদি সুপ্রিম কোর্ট ওটা চ্যালেঞ্জ হয়, একটা নর্মালি এটা হওয়ার কথা না, যদিও আমি আইনজ্ঞ না, আমি অর্থনীতিবিদ হিসেবে বলছি যে এইটা করা ঠিক না। আমার ধারণা আইনগতভাবে এটা চ্যালেঞ্জ করলে হবে না, এটা কার্যকরও হবে না। সুতরাং প্রসেসটা হওয়া উচিত যে নিঃসন্দেহে ইনডেমনিটি কেউ পেয়ে যাবেন, এটা আইনি কাঠামোর ভিতরে হবে না। আমি ফাইনাল যে কথাটা বলবো সেটা হলো যে বিএনপি সহ বিরোধী দলে যারা এখন সংসদে আছেন তারা সবাই ওই যেই যখন সংস্কার আলোচনা হয়েছে তখন ওরা বলছেন যে এই ধরনের কোনো জায়গায় ওনারা যাবেন না, এগুলো সবগুলোকে কালো টাকা সাদা করার যেই নিয়মগুলো আছে এটাকে আর ফেরত আনবে না। সেই প্রতিশ্রুতি ওনারা রাখা উচিত। আমরা একদমই শেষের দিকেই চলে আসছি। শেষ একটা প্রশ্নই করতে চাই, আরো অনেক কথা ছিল কিন্তু আসলে সময়ের অভাবে বলতে পারবো না। অর্থনীতিতে এখন যে অবস্থা আছে, বাজেট আসতেছে, সব মিলে দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীলতা প্রয়োজন। সেটা আসলে কিভাবে করা সম্ভব বলে আপনি মনে, আপনার কোনো পরামর্শ আছে কিনা সরকারের প্রতি? পরামর্শ হলো, আমরা যেটা সরকারকে বলার চেষ্টা করছি সেটা হলো যে অবভিয়াসলি ওনারা অ্যাম্বিশাস হতে চাবেন, কিন্তু ওনাদের একটু প্রথম 2-3 মাসে একটু দেখা উচিত যে বাজেট বাস্তবায়নের কি হয়। আমার ধারণা যে সংশোধিত বাজেটটা অত ভালো করে সংশোধন হয় নাই, বাস্তবতার সাথে হয় নাই। এইটাকে বাস্তবতার সাথে বছর যখন শেষ হবে দেখা উচিত এবং সেই অনুযায়ী বাজেটটাকে নিয়ে প্রাধিকারগুলোকে তৈরি করা উচিত। নতুন যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে অগ্রাধিকার দিয়ে, যদি আগের প্রজেক্ট কিছু ওনারা ক্লোজ করে দিতে চান, ওগুলোর ভিতরে যেগুলোর মাত্র শুরু হয়েছিল কিন্তু এটা অত ইম্পর্টেন্ট না, ওগুলোকে বরং বন্ধ, ওই পুনিংটা নাকি চলছে আমরা শুনছি, সেইটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। আর 3 হলো যে অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলোকে শক্তিশালী করেন। প্রথম বাজেটের চাইতে আমরা যেটা যে শেষ করেছি সেটা হলো এইটা একটা নতুন সরকার, ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি আছে, কিন্তু আমি মনে করি যে ওনাদের ইতিহাস স্মরণ করবে হলো প্রথম বাজেট দিয়ে না, শেষ বাজেট দিয়ে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বিজনেস টাইমসে। আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।